আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছে। আজকে তোমাদের কথা বলবো কেমিস্ট্রির যে থার্ড চ্যাপ্টারটা আছে পদার্থের গঠন, সেইখানে দুইটা টপিক খুব 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 বেশি ইম্পর্ট্যান্ট। হয়তোবা খতে আসে, না হলে গতে এক্সপ্লেইন করতে বলে, এই দুইটাকে এক্সপ্লেইন করতে বলে, অথবা যে কোনো একটাকে বিস্তারিতভাবে এক্সপ্লেইন করতে বলে। তাহলে তুমি ইজিলি এই জিনিসটা উপলব্ধি করবা কিভাবে, সেটাই হচ্ছে আজকের বিষয়। দেখো, প্রথম প্রশ্নটা লিখছি, ইলেকট্রন থ্রিডিতে আগে প্রবেশ না করে ফোর এসে প্রবেশ করে কেন? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন করছি, ইলেকট্রন ফোর এসে প্রবেশ না করে থ্রিডিতে প্রবেশ করে কেন? দেখো তো, দুইটা প্রশ্ন দুইটা ডিফারেন্ট না? একটা আরেকটার বিপরীত না? প্রথমে আমি তোমাকে বলতেছি যে ইলেকট্রন থ্রিডিতে পরে প্রবেশ করে, আগে প্রবেশ না করে ফোর এসে আগে প্রবেশ করে। তাহলে ফোর এসে যে আগে প্রবেশ করে সেটা কোন ক্ষেত্রে? আবার তোমাকে বলতেছি যে ফোর এসে প্রবেশ না করে থ্রিডিতে প্রবেশ করে, অর্থাৎ ফোর এসে না যায় আগে থ্রিডিতে যায়। কোন ক্ষেত্রে? দেখো, প্রথম যে বিষয়টা লিখছে এইটা ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানী আফবাউ, যার নীতি হচ্ছে আফবাউ নীতি হিসেবে আমরা জানি। তাহলে এই যে আফবাউ, কি বাউ? আউফ বাউ, এরকম আর কি নামটা। হ্যাঁ, এই যে আফবাউ, তিনি এই নীতিটা দিয়েছেন। তাহলে কি নীতিটা দেখো তো, আমরা এইটাকে প্রকাশ করব এন প্লাস এল দ্বারা, মানে এটা শক্তিটাকে প্রকাশ করব। এই যে দুইটা আমি অরবিটাল লিখছি, একটা থ্রি ডি অরবিটাল আর একটা ফোর এস অরবিটাল, এই দুইটা শক্তি আমরা নির্ণয় করব এই এন প্লাস এল এই সূত্রটা দ্বারা। এটা কে দিয়েছেন? বিজ্ঞানী আফবাউ। তাহলে এই যে এন প্লাস এল, এখানে এন তে কি? প্রধান শক্তি স্তর। এটা কি? প্রধান শক্তি স্তর। এই যে এল, এটা হচ্ছে সহকারী শক্তি স্তর। ঠিক আছে? তাহলে এখন তুমি বলো যে এখানে প্রধান শক্তি স্তর কত? আমি যদি থ্রি ডির ক্ষেত্রে লিখি, এখানে প্রধান শক্তি স্তর হচ্ছে এন হচ্ছে কত? এই যে থ্রি। থ্রিটা কি প্রধান শক্তি স্তর? আমরা অরবিটাল জানি চারটা, চারটা অরবিটাল আছে। অরবিটাল, একটা কি? একটা এস, আর একটা কি? পি, আর একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে এফ। এটা কি? ছোট হাতের পি। ঠিক আছে? পি। তাহলে এই যে এস পি ডি এফ, এগুলোর মান কিভাবে ক্যালকুলেট করে? এগুলোর মান মূলত এল এর ক্ষেত্রে ক্যালকুলেট করে। এই যে এল, সহকারী শক্তি স্তরের মান হিসেবে ক্যালকুলেট করে। যখন তোমার অরবিটাল এস কে প্রকাশ করতেছে তখন এই এল এর মান তখন কত? জিরো। এরপর দেখো এখানেও সেম, এই যে পি, এখানে এল এর মান কত? ওয়ান। এই যে ডি, ডি যখন প্রকাশ করছি তখন এল এর মান হচ্ছে কত? টু। আর এফ এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে কত? থ্রি। এইটুক তোমাদেরকে বুঝতে হবে। তাহলে এই যে আমি এই যে মানগুলো লিখলাম, এই মানগুলো কি কাজে লাগবে? এই যে ধরো তোমার ফোর এস, এই যে আমি ফোর এস লিখছি, এটা শক্তিটা নির্ণয় করতে। তাহলে শক্তিটা কিভাবে নির্ণয় করবা? এই যে ফোর এস, এটা সমান সমান লিখে এখানে তুমি সূত্র কি জানো? এন প্লাস এল। তাহলে এই যে ফোর এস এর এন প্লাস এল এর মান কত? ফোর এস এর এন প্লাস মানে ফোর এস এর শক্তি নির্ণয় করতেছে। তাহলে ফোর হচ্ছে কি? এন এর মান। এন এর মান কত? ফোর। এই যে এস, এস এ এল এর মান কত দেখো তো, এই যে শিখাইছিলাম মাত্র জিরো। তাহলে এখানে কি বসাবা? জিরো। তাহলে কত আসবে? ফোর। এই যে ফোর পাইলা, এটাই হচ্ছে তোমার ফোর এস এর শক্তি। এখন তোমার থ্রি ডি এর শক্তি তুমি কেমনে বের করবা? তাহলে থ্রি ডি এর মানটা কেমনে ক্যালকুলেট করবা? এই যে থ্রি ডি লিখলাম, এখানে এন প্লাস এল এর সূত্রটা যদি আমি খাটাই, এন এর মান কত? এখানে থ্রি। এই ডি এর ক্ষেত্রে এল এর মান কত? এই যে দেখো টু। তাহলে কত আসছে? ফাইভ। আচ্ছা, যার শক্তি বেশি সেখানে কি ইলেকট্রন আগে প্রবেশ করবে না পরে প্রবেশ করবে? যে বেশি দুর্বল তাকেই তো মানুষ আগে সুবিধা নেবে তার থেকে, তাই না? তাহলে যে দুর্বল তার থেকে যদি সুবিধা নেয়, তাহলে আগে ফোর এসে যে সে ভর করবে বা প্রবেশ করবে। তাহলে এই যে ফোর এস, এতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই যে ফোর এস, এই ফোর এস এর শক্তিটা কি? কম, এই জন্য কি এতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আর এই যে দেখো থ্রি ডি, এটা কি শক্তিটা কি? বেশি। এই জন্য এই এটাকে অ্যাটাক করতে কি আরো বেশি শক্তি দেওয়া লাগবে, তার মানে একটু সময় লাগবে বা একটু পরে প্রবেশ করবে। তার মানে কি এই থ্রি ডিতে ইলেকট্রন কি করবে? পরে প্রবেশ করবে। এই যে এই নীতিটা দিয়েছিল কে? আফবাউ। ঠিক আছে? তাহলে তোমরা ইজিলি বুঝতে পারলা যে ফোর এস আগে প্রবেশ করবে নাকি থ্রি ডিতে আগে প্রবেশ করবে। অবশ্যই ফোর এস ইলেকট্রন আগে প্রবেশ করবে, এরপর থ্রি ডিতে যাবে। তাহলে এই এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হইলো। কিন্তু এখন আমি তার উল্টা বলতেছি যে ফোর এসে না যায় থ্রিডিতে কেন প্রবেশ করবে। এবং এই যে একটা এক্সাম্পল নিয়ে আসছি, এই এক্সাম্পলটা তোমাদের বুঝতে হবে। এবং এটা কিন্তু তোমাদের বইয়ের টেক্সট বইয়ের যে এক্সাম্পল দিছে, এই কনসেপ্টটা শেখানোর জন্য যে এক্সাম্পলটা ইউজ করছে সেটা আমি এখানে আনছি। তাহলে কি তোমার ইজিলি দুইটা কোয়েশ্চেন তোমার এখান থেকে কভার হয়ে যাচ্ছে। আশা করি জিনিসগুলো উপলব্ধি করবা। দেখো, ইলেকট্রন ফোর এসে প্রবেশ না করে থ্রিডিতে প্রবেশ করে কেন? তাহলে এখানে বুঝতে হবে এখানে একটু আউটবাউন্ড নীতি খাটতেছে না। কারণ আউটবাউন্ড নীতিতে ফোর এসে আগে ইলেকট্রন প্রবেশ করে, এরপর থ্রিডিতে। এইখানে কোন ক্ষেত্রে এই কথাটা বলছে? দেখো, ক্রোমিয়াম নিয়ে আমি যখন বলতেছি তার ইলেকট্রন বিন্যাস একটু দেখাই। এখানে ওয়ান এস টু, টু এস টু। আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাস অন্তত পারো।
ক্লাস 8-এ হয়তো বা শিখে আসছো। যারা এখন 9-10-এ পড়তেছো তাদের পারার কথা, আর যারা 10-এ পড়তেছো তাদের তো পারতেই হবে। তাহলে এখানে কি 2s2 2p 6 3s2 3p 6, দেখো তো এখানে 24টা হয়েছে কিনা এইটুকে, 2 4 6 10 12 6 18টা হয়েছে, তার মানে আরো লাগবে। 3d দেখো তো এখানে 3d তে তুমি কত বসাবা, 24 18টা হয়েছে, তাহলে 3d তে তোমার 24 হইতে গেলে আরো 6টা লাগবে। কিন্তু এই 6 তুমি আগে বসাইতে পারবা? 3d তে কি ইলেকট্রন আগে প্রবেশ করবে? আগে প্রবেশ করবে কোথায়? আগে প্রবেশ করবে 4s এ। তাহলে 4s এ কয়টা আটতে পারে? দুইটা আটতে পারে, বসাও দুইটা। এরপর চলে যাবে 3d তে, কারণ কি 4s এর কয়টা লিমিট আছে? দুইটা ইলেকট্রনিক লিমিট আছে। s অরবিটালে কয়টা আটতে পারে? দুইটা। p অরবিটালে কয়টা আটতে পারে? 6টা ইলেকট্রন। d অরবিটালে কয়টা? 10টা। এবং f অরবিটালে 14টা ইলেকট্রন আটতে পারে। এটা তোমাদের জানতে হবে, এটা তোমাদের এমসিকিউ তে আসবে। এই যে 4s2 এর লিমিট কয়টা আছে? দুইটা, এর বেশি যাবে না। এরপর কোথায় চলে যাবে? 3d তে যাবে। তাহলে 4s2 যদি আমি লিখে ফেলি, আর বাকি থাকে কয়টা? 4টা। এই 4টা তুমি এখানে বসাবা। এখন কথা হচ্ছে তোমার বলতেছে 4s এ প্রবেশ না করে 3 তে কেন আগে প্রবেশ করবে? দেখো তো এই যে 4s এর যে দুইটা, এই দুইটা তুমি বসাইতে পারবা না। এই ক্ষেত্রেই তোমাকে বলছে s এ না বসায় তোমাকে d তে বসাইতে হবে। এখন d তে কেন বসাবা এই জিনিসটা তোমাকে খোলাসাভাবে বুঝাই দিই। দেখো 3d, আমি এখানে বলতেছি d তে কয়টা আটতে পারে? 10টা আটতে পারে। তাহলে এখন দেখো এই যে 3d10 এখানে 10টা আটতে পারতো, বাট তোমার এখানে কয়টা? 6টা না লিখে তুমি এখানে s কে দুইটা দিছো স্বাভাবিক, এরপর d তে 4টা লিখছো, কিন্তু তুমি 4টা লিখতে পারবা না। এই যে হুন্ডের একটা নীতি আছে, কিসের নীতি? হুন্ডের নীতি। এই নীতিটা কি? তোমার অরবিটাল গুলো অর্ধপূর্ণ এবং পূর্ণ থাকতে চায়। এখন অর্ধপূর্ণ বা পূর্ণ কেন থাকতে চায়? এই অর্ধপূর্ণ এবং পূর্ণ যদি হয় তাহলে তোমার মৌলগুলো কি বা পদার্থগুলো কি স্থিতিশীল লাভ করে। তাহলে স্থিতিশীল হওয়ার জন্য তোমার ইলেকট্রন কি অর্ধপূর্ণ বা পূর্ণ থাকতে চায়, এটা তুমি বুঝছো। তাহলে তোমার এখানে এই যে ডিটা, এটা হয়তো বা 5 হবে। d10 এর অর্ধপূর্ণ কত? d5, আর পূর্ণ হচ্ছে কত? d10, তাই না? তাহলে হয়তো বা d5 অবস্থায় থাকবে, না হলে 10 অবস্থায় থাকবে। তাহলে এই যে 4s2 এখান থেকে একটা ইলেকট্রন কি হবে জানো? এইখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে কোথায়? এই যে এই ডিতে, এই একটা ইলেকট্রন ডিতে চলে যাবে। তাহলে ডিটা কি হয়ে যাবে? d5 হয়ে যাবে। এই যে তোমার ইলেকট্রন বিন্যাস, এটাই তোমার প্রপার ইলেকট্রন বিন্যাস। এই ক্ষেত্রে হুন্ডের নীতি অনুসারে এই কথাটা বলা হয়েছে যে ইলেকট্রন 4s এ প্রবেশ না করে 3d তে প্রবেশ করে কেন। আশা করি এই যে আউফবাউয়ের নীতিটা আর হচ্ছে হুন্ডের নীতিটা, এই দুইটা নীতি তোমরা ভালো করে বুঝতে পারছো। একটার ক্ষেত্রে বলতেছে এটা, আর একটা ক্ষেত্রে বলতেছে এইটা। তাহলে আশা করছি এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবা এবং কমেন্ট করে জানাবা তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়েছে কিনা। যদি না হয় আরো বিস্তারিত ক্লাস আমি নিয়ে আসবো ইনশাল্লাহ এই চ্যাপ্টারের জন্য। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।